হাসনাত সার্জিস আসিফ নাহিদরাই দেশের সর্বোচ্চ ক্ষমতাধর চেয়ারটিতে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু 5 মাস পার না হতেই এই ইউনূস সরকারের চৌকাট মারাচ্ছেন না হাসনাত সার্জিসরা। উল্টো অন্তর্বর্তী সরকারের সমালোচনা আর নানা দাবি দাওয়া নিয়ে দেশ জুড়ে জনমত সৃষ্টির কাজে ব্যস্ত তারা। দর্শক, আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে প্রকাশ্যে শিক্ষার্থীরা গণদোলা দিচ্ছে এবং তাদেরকে গণদোলায় দেওয়া হচ্ছে। রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ডক্টর ইউনূসের বাসভবন যমুনা পুলিশের ব্যারিকেড ভেঙে সবাই শিক্ষার্থীরা সেখানে ঢুকে পড়েছে। কি হতে যাচ্ছে দর্শক বিস্তারিত জানতে অবশ্যই আপনারা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। সোমবার দিল্লির মানেকশ সেন্টারে প্রেস ব্রিফিং করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এ সময় সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকৌশল পরিকল্পনা সহ নানা ইস্যুতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। সরকার থেকে উৎখাত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে এবার ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বয়সটা 80-র উপরে, তো মৃত সময় হয়ে যাচ্ছে, তার মধ্যে অসুস্থ, এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি চাইলেও আওয়ামী লীগ সরকার সেই অনুমতি দেয়নি। শুধু তাই না, তাকে নিয়ে একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করে গেছেন শেখ হাসিনা। সে একটা ভিন্ন রকম দিন, এটা সবসময় পরিগণিত হবে। 5ই আগস্ট ঘিরে মানুষের মধ্যে এখনো কৌতূহল আছে, সেই দিন আসলে কি ঘটেছিল। সেই দিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে গেলেন, এই যাওয়ার পেছনে আসলে সেনাবাহিনীর ভূমিকা কী ছিল, সেনা প্রধানের ভূমিকা কী ছিল, এ নিয়ে নানান সময় নানান ধরনের আলোচনা মন্তব্য আসছে। তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো এক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। যে ছাত্র সমন্বয়করাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করেছেন, সেই ছাত্র সমন্বয়করা কেন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে চলে যাচ্ছেন? এবার বাংলাদেশ এবং ভারতের চলমান সম্পর্ক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান। তিনি কি বলেছেন সে ভিডিও ফুটেজটা দেখবো। অন্যদিকে বিএনপির জন্য চরম সুসংবাদও দিলেন ভারতের সেনাপ্রধান। এদিকে বেগম জিয়া অর্থাৎ বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছিলেন শেখ হাসিনা, অথচ সেই পরিস্থিতি পাল্টাক্রমে অবশেষে তিনি ইতিমধ্যে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন। কেন? অন্যদিকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ উঠেছে আমেরিকান সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা FBI। দর্শক, বুঝতে পেরেছেন আজকে ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ভিডিওগুলো পর্যায়ক্রমে আজকে বেশ কিছু ভিডিও ফুটেজ আপনার মধ্যে কালেক্ট করেছি। আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হাসনাত সার্জিস আসিফ নাহিদরাই দেশের সর্বোচ্চ ক্ষমতাধর চেয়ারটিতে বসিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু 5 মাস পার না হতেই এই ইউনূস সরকারের চৌকাট মারাচ্ছেন না হাসনাত সার্জিসরা। উল্টো অন্তর্বর্তী সরকারের সমালোচনা আর নানা দাবি দাওয়া নিয়ে দেশ জুড়ে জনমত সৃষ্টির কাজে ব্যস্ত তারা। আদতে ডক্টর ইউনূসের সঙ্গে কি নিয়ে বিরোধ হাসনাত সার্জিসদের? অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন উপদেষ্টা রয়েছেন ইউনূস প্রশাসনের। যে কোনো দাবি, সংস্কার কিংবা অদল বদল হাসনাত সার্জিসরা ইচ্ছা করলে উপদেষ্টাদের অফিস কিংবা বাড়িঘর কোথাও যাওয়ার জন্য মানা থাকার কথা না, অথচ সে আলোচনা বৈঠকে দেখা যাচ্ছে না তাদের। হঠাৎ কেন এই দূরত্ব? গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে যেখানে তারা নিজেরা বসে পরিকল্পনা করতে পারেন, যেসব বিষয়ে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে বসে আলোচনা করেও সমাধান করা সম্ভব, সেগুলো কেন ঘটা করে জনসম্মুখে চলে আসছে? ইউনূস প্রশাসন তাদের গুরুত্ব দিচ্ছে না, নাকি হাসনাত সার্জিসরা অন্তর্বর্তী সরকারের আস্থা পাচ্ছেন না? এমন প্রশ্ন এখন বিশ্লেষকদের মুখেও উচ্চারিত হচ্ছে। ইদানিং উপদেষ্টাদের নানা বিষয়ে সমন্বয়করা হুঁশিয়ারি দিচ্ছেন, দিনক্ষণ বেঁধে দিচ্ছেন, যা এই প্রশ্নকে আরো ভারী করে তুলছে। অন্যদিকে ইউনূস গঙ্গাও চুপচাপ, অনানুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যই করছেন না সমন্বয়কদের ইস্যুতে। ইউনূস সরকার আর হাসনাত সার্জিসদের প্রতি দেশের আপামর জনতার আস্থা আর প্রত্যাশার পারদ ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই আস্থা আর প্রত্যাশায় কিছুটা হলেও হতাশার বাতাস লেগেছে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশে সৃষ্টি হয় এক অরাজক পরিস্থিতি। এই কঠিন সময়ে শিক্ষার্থীরা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশে ফিরে জাতির হাল ধরার আহ্বান জানান। 8 আগস্ট দেশে ফিরে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালো, আজ তারাই তাকে নানা কারণে হুঁশিয়ারি দিচ্ছেন। তবে কি বিশ্বাস আর সম্পর্কে ফাটল ধরেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখন মার্চ ফর ইউনিটি বা ঐক্যের যাত্রার কর্মসূচি পালন করছে। সাধারণের প্রশ্ন, ঐক্যে কি ফাটল ধরেছে? যদি ধরে থাকে তাহলে কেন? আপাতত এই কেনর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না।
কোনো বোদ্ধা মনে করছেন ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কোনো দূরত্ব বা মতবিরোধ নেই সমন্বয়কদের। নানা ইস্যুতে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সংস্কার আর রাষ্ট্রনীতির বিষয়ে প্রকাশ্যে কথা বলছেন সমন্বয়করা, যে কারণে সাধারণের মনে এমন প্রশ্ন তৈরি হয়েছে আদতে এই বিপ্লব আর বিজয় ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিজয়। সুতরাং তাদের সঙ্গে থাকতে হবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাদের। ডক্টর ইউনূস আর উপদেষ্টাদের পক্ষে সম্ভব না সাধারণের সঙ্গে মিলে কাজ করা, বরং বলা যায় রাষ্ট্র পরিচালনায় যারা ব্যস্ত তারা তাদের কাজ করছেন, আর জনতামুখী থাকা কথা যাদের তারা সেখানেই আছেন। এটা দূরত্ব নয়, বরং পরিকল্পনারই অংশ, এমনটাও বলছেন সচেতনরা। সোমবার দিল্লির মানেকশ সেন্টারে প্রেস ব্রিফিং করেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এ সময় সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকৌশল পরিকল্পনা সহ নানা ইস্যুতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় সেনাপ্রধান বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং বোঝাপড়া থাকতে হবে ভারতের। Bangladesh is strategically important. As of today, কৌশলগত কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এমনকি তাদের ক্ষেত্রেও বিষয়টা একই। তাই প্রতিবেশী হিসেবে আমাদের একসাথেই থাকতে হবে, নিজেদের মধ্যে বোঝাপড়াও থাকতে হবে। এমন কোনো কিছু করা উচিত হবে না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। animosity is not in each. 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সময়ও বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ হয় বলে জানান ভারতের সেনাপ্রধান। রাজনৈতিক পট পরিবর্তন হলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিক আছে বলেও জানান তিনি। I am in touch with the chief of Bangladesh. সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সম্পর্ক ছিল তাতেও কোনো পরিবর্তন আসেনি। এরপরেও আমি বাংলাদেশের সেনা প্রধানের সাথে ভিডিও কনফারেন্স করেছি। যখন পরিস্থিতির উন্নতি হবে তখন দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ মহড়া হবে। কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। The only thing is as far as the joint exercise which is carried out. এদিন নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে ডেকে পাঠানো হয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ সময় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা হয়। এর আগে রোববার একই ইস্যুতে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথেও কথা বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মীর মুশফিকা হাসান। ছাত্র জনতার 36 দিনের অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে হয় ক্ষমতার পালাবদল। সরকার থেকে উৎখাত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে এবার ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেই সঙ্গে 5 আগস্ট নিয়েও দিয়েছেন নতুন তথ্য। এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। নতুন বছরের শুরুতে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। ওই সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান বলেন, ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এবার জেনারেল ওয়াকারুজ্জামানের এসব কথারই প্রতিফলন ঘটিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, যেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত গুরুত্ব স্বীকার করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আমাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে এবং নিজ স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো বৈরিতা নয়। 13 জানুয়ারি ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের খুব ছোট্ট একটা অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত। এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। ঝুঁকির কথা বিবেচনায় জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আশ্বস্ত করেছেন, বর্তমানে কোনো দিক থেকেই কোনো ঝুঁকি নেই। তিনি বলেন, আজ পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ঝুঁকি দেখা যায়নি। এ সময় তিনি 5 আগস্টের পট পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন। জেনারেল দ্বিবেদী বলেন, ওই পরিবর্তনের সময়ও আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এরপর গত 20 নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। সংবাদ সম্মেলনে সামরিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শক্তিশালী রয়েছে। এখন পর্যন্ত দুই দেশের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভালো এবং নিখুঁত। এই মনে মনে এই যায় তো বয়সটা 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি চাইলেও আওয়ামী লীগ সরকার সেই অনুমতি দেয়নি। শুধু তাই না, তাকে নিয়ে একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করে গেছেন শেখ হাসিনা। অথচ পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে শোনা যায়নি বেগম জিয়াকে। বিগত বছরগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে শেখ হাসিনা বেগম জিয়া ও তার পরিবারকে ছোট করে কথা বলেন। বাদ যায়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়া পরিবারের শিক্ষাগত যোগ্যতা নিয়েও অশালীন মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, আর তার ছেলে
কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপায়ার্ড হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে। শুধু তাই না, যখন বিএনপির পক্ষ থেকে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানানো হয়, তখন শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স 80-র উপরে হয়েছে, মৃত্যুর সময় হয়েছে, এত কান্নাকাটি করে লাভ নেই। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুলটু রেখে হাসপাতালে যান, আর এদিকে ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। কি খেলে তাদের লিভার পচে সেটা তো সবাই জানেন। আর রোজ শুনি এই মনে এই যায় তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। অথচ 15 বছরের বেশি সময় নানান অত্যাচার ও কটু কথা শোনার পরেও কখনো পাল্টা জবাব দেননি বেগম জিয়া। 2014 নির্বাচনে যখন ভোট কারচুপি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন বেগম জিয়া বলেছিলেন তারা নিজেরাই পচে দুর্গন্ধ ছড়াবে। এছাড়াও যখন বেগম জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেয় আওয়ামী লীগ সরকার, তখনও কান্না বিজড়িত কণ্ঠে বেগম জিয়া শুধু বলেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিসেবে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষের ভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোটারও দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। তবে 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর পাল্টে যায় পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকার বেগম জিয়াকে মুক্তি দেয় এবং তার বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও সব বাধা তুলে নেওয়া হয়। চিকিৎসা নিতে লন্ডন যাওয়ার আগে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার সাথে দেখা করেন। নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, হাসিনার আমলের অত্যাচার নিয়ে প্রশ্ন করা হলেও বেগম জিয়া কোনো বাজে মন্তব্যই করেননি। উল্টো বলেন, রাগ করে কি করব, আল্লাহর কাছে বলি। এছাড়াও 7 আগস্ট বিএনপির সমাবেশে হাসপাতাল থেকে দেওয়া ভিডিও বার্তায় বেগম জিয়া প্রতিহিংসা নয় বরং ভালোবাসা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন এবং বার্তার শুরুতে তিনি আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতেও ভুল করেননি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। সকল বাধার অবসান ঘটিয়ে 7 জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। দীর্ঘ 8 বছরের বেশি সময় পর নিজ সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন রকম দিন, এটা সবসময় পরিগণিত হবে। 5ই আগস্ট ঘিরে মানুষের মধ্যে এখনো কৌতূহল আছে সেই দিন আসলে কি ঘটেছিল। সেই দিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে গেলেন, এই যাওয়ার পেছনে আসলে সেনাবাহিনীর ভূমিকা কি ছিল, সেনা প্রধানের ভূমিকা কি ছিল, এ নিয়ে নানান সময় নানান ধরনের আলোচনা মন্তব্য আসছে। তবে হঠাৎ করেই ভারতের যিনি সেনা প্রধান আছেন তার এক বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে নতুন করে আবার এই দিনটা নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। গত 5ই আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। আপনার আজকে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে আপনার সাংবাদিকদের কাছে হঠাৎ করে এই মন্তব্য করেছেন। এখন তার এই মন্তব্যের এগেনস্টে প্রমাণ কি বা আরো কি এখানে আসলে তিনি যা বলছেন তা সত্যি কিনা এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, যেটা কি পরিকল্পিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানকে একটু নেগেটিভিটিতে তৈরি করার চেষ্টা, নাকি আসলে পেছনে অন্য কোনো উদ্দেশ্য। হয়তো আমাদের সেনাবাহিনীর তরফ থেকে কোনো বিবৃতি আসলে আমরা আরো ক্লিয়ার হব। বলা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলছেন আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। তো আচ্ছা, তারপর বলছে যে বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটলো তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত 20 নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। তো আপনার তিনি বলছেন যে 5ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেজে এসে অবতরণ করেন। তখন থেকে আজ 5 মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতে অবস্থান করছেন। তো ভারতের সেনাপ্রধানের মন্তব্যে এটা স্পষ্ট হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটাই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখে সম্পন্ন হয়েছিল। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টের দেওয়া একটা সাক্ষাৎকারের প্রসঙ্গে তিনি বলছেন, উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কথাটা আমাদের দিক থেকেও সত্য। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতেই হবে এবং পরস্পরকে
বুঝতে হবে যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। যদি আপনারা সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ঠিক আছে, সব মসৃণ ভাবে চলবে। এখন ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্যটাতে এই মুহূর্তে বিএনপির জন্য একটা পজিটিভিটি তৈরি হচ্ছে, কেননা একটা নির্বাচিত সরকার আর অন্তর্বর্তী সরকারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। ভারতের সেনাপ্রধানের বক্তব্য যে ইউনূস সরকারের সাথে তাদের সম্পর্কটা স্বাভাবিক হবে না, কেননা তারা নির্বাচিত কোনো সরকার নয়। যখন নির্বাচনের মাধ্যমে জামাত আসুক, বিএনপি আসুক, যেই দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক, তাদের সাথে সম্পর্কের স্বাভাবিকতা থাকবে। সম্ভবত প্রশ্নটা এরকম ছিল যে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে আসলে সম্পর্কটা কোন লেভেলে আছে। তো আমরা যতদূর জানি, বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথেই সামরিক যে সম্পর্ক এগুলা কন্টিনিউ করে এবং কি ট্রেনিং থেকে ইস্যু করে নানান সামরিক প্রশিক্ষণ, এই সকল কিছুতে কিন্তু একে অন্যের সাথে যোগাযোগটা বেস করে আপনার চলাফেরা করে। তো বাংলাদেশের সেনাপ্রধানে তিনি যে বক্তব্য দিচ্ছেন, আমার কাছে মনে হয় নাই যে এটার মধ্যে কোনো অতিরঞ্জিত ভেজাইল্লা কোনো বক্তব্য আছে। কারণ ওই দিন যদি শেখ হাসিনা দেশ না ছাড়তেন, তাহলে বাংলাদেশে অন্যরকম একটা দৃশ্য হতো। আর অবশ্যই তিনি দেশ ছাড়ার পেছনে সেনাপ্রধানের একটা শক্ত ভূমিকা ছিল, যেটা নিয়ে তিনি প্রশংসিত হয়েছেন, সমালোচনা হয়নি। তবে তার যারা হেটার্সরা আছে, নানান পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তিনি আলোচনার শিকার হন। মানে আমার কাছে মনে হয়েছে যে এখানে অতিরঞ্জিত কোনো ঘটনা নেই। তবে ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক আসলে স্বাভাবিক হওয়াটা অসম্ভব বোঝাই যাচ্ছে। দেখা যাক কি হয়। ভালো থাকবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর আমাদের চ্যানেলটিতে যদি এখনো নতুন থাকেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা দেখুন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য। একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক, বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।